হৃদয় রাঙানো প্রেম, লেখনীতে সিনথিয়া ইসলাম সীমা। পর্ব সংখ্যা ৩৫। গল্প পাঠে আমি তিথি। দীর্ঘ ৩ বছর পর মির্জাবাড়ির বড় ছেলে অর্থাৎ নাজমিন বেগমের একমাত্র সুপুত্র আজ বাড়ি ফিরতে চলেছে। সাথে বাড়ির একমাত্র মেয়ে ইকরাও আজই জামাই নিয়ে বাড়িতে আসছে। সব কিছু মিলিয়ে মির্জা নিবাসে আজ ছোটোখাটো আয়োজনে তোড়জোড় চলছে। কর্ত্রীদের হাত থেকে যেন কাজ পড়ছেই না। আনন্দে আনন্দে ভরে উঠেছে বাড়ির প্রতিটি কোণ। এত এত খুশির বিপরীতে বিরক্তির সাথে বারান্দায় মিঠুকে নিয়ে দাঁড়িয়ে আছে কৃষাণ। নিজের চরম শত্রুর আগমনে মা চাচিদের এমন আদিক্ষেতায় মোটেও খুশি হতে পারছে না সে। বন্ধুরা ট্যুরে থাকায় বাইরেও বের হতে পারছে না, আর না তো বন্ধুদের সাথে যোগাযোগ করতে পারছে, কারণ ওই দিন রাতে সবগুলো ঘুমের মধ্যে রেখেই বাসায় ফিরে এসেছে সে। এখন এদের সঙ্গে কথা বলতে যাওয়া মানেই নিজের মুসিবত ডেকে আনা। এর মাঝেই ব্যস্ত পায়ে মিঠুর খাবার নিয়ে কক্ষে প্রবেশ করলো হুমায়রা। মিঠুকে কৃষাণের কাছে দেখে সেদিকে এগিয়ে গেল। খাবারটা সামনে দিয়ে পুনরায় কক্ষ ত্যাগ করার উদ্যোগে পা চালাতেই পিছু ডাকলো কৃষাণ। এই হুজুরনি, আবার কোথায় যাচ্ছিস? আর কোথায়, রান্নাঘরে যাচ্ছি। দরকার নেই। ভুরু বেঁকে গেল রমণীর। খানিক আশ্চর্যের কণ্ঠ বলল, মানে তুই আজকে রান্না করবি না কেন? কারণ আমি নিষেধ করেছি। তুই ওই লাফাঙ্গার জন্য আজকে রান্না করবি না। কৃষাণ কাকে উদ্দেশ্য করে কথাটা বলছে বুঝতে বেগ পোহাতে হলো না রমণীর। শান্ত কণ্ঠে বলল, আমি কি শুধু তার জন্য রান্না করছি? ইকরাও তো আসছে, সাথে ঘরের সবাই তো খাবে। এত কথা বলতে বলেছি তোকে? বলেছি রান্না করবি না, মানে করবি না। ঠোঁট উল্টালো মেয়েটা। খানিক এগিয়ে এসে দাঁড়ালো মানুষটার মুখোমুখি। বলল, আপনি এমন কেন? কেমন? এই যে এরকম করছেন, আপনাকে পুরো হিংসুটে মনে হচ্ছে। হুমায়রার কথায় তেমন একটা রিয়াক্ট করলো না কৃষাণ। চুপচাপ নুয়ে মিঠুকে ফ্লোরে বসিয়ে দিল। পরপর সোজা হয়ে একেবারে মেয়েটাকে ঘেঁষে দাঁড়ালো। কিছুটা ঝুঁকে ভারী স্বরে বলল, মনে হওয়ার কিছুই নেই। আমার সবটাই হিংসুটে স্বভাবের ভরপুর। তবে সেটা শুধু তোকে ঘিরে। তোর ক্ষুদ্র ব্যাপারেও কারো উপস্থিতি আমাকে হিংসার আগুনে পোড়ায়। সুতরাং ওই লাফাঙ্গার বাড়ি ফেরার উদ্দেশ্যে তুই আজ রান্না করবি না, আর তোর রান্না খেয়ে ওই লাফাঙ্গা প্রশংসা করবে? এটা আমার সহ্য হবে না। হুমায়রা চকিত দৃষ্টি খুব কাছ থেকে পরখ করতে লাগলো মানুষটাকে। মানে লোকটা এতটা জেলাস তাকে নিয়ে, অথচ নিজে তো কখনো তার রান্না মুখেই নেয় না, আর মানুষ খেয়ে প্রশংসা করলেই দোষ। মেয়েটা হুট করেই বলে বসলো, আমি মানুষের জন্য রাঁধতে পারবো না তো কার জন্য রাঁধবো? আপনি তো ঘরে খাবারই খান না। উত্তরে কিছুক্ষণ নীরব রইল কৃষাণ। পরপর হুমায়রার কৌতূহলী দৃষ্টির পানে চেয়ে উত্তর করল, আচ্ছা এখন থেকে না হয় ঘরেই খাবো, তবে হ্যাঁ, খাবার কিন্তু তুই খাইয়ে দিবি। কৃষাণের প্রথম কথাটা শুনেই খুশিতে গদগদ হুমায়রা। শেষের কথাটা এক প্রকার কানেই নিল না, অমনি স্বীকারোক্তি দিয়ে দিল, ঠিক আছে। মেয়েটার উচ্ছ্বসিত চেহারা দেখে কিছুক্ষণ হাসল কৃষাণ। পরক্ষণে নির্দিষ্ট দূরত্বে এসে আদেশ ছুড়ল, যা এবার লক্ষ্মী বউয়ের মতো স্বামীর জন্য রান্না শুরু কর গিয়ে। কি খাবেন আপনি? তোর যা ভালো লাগে তাই কর। কথা বাড়ালো না হুমায়রা। স্বামীর কথা মতোই রান্নাঘরের দিকে হাঁটা ধরল। প্রতিদিন রান্নাবান্নার কাজ হুমায়রার হাতে তুলে দিলেও আজকে তা নিজ হাতে তুলে নিলেন নাজমিন বেগম। ছেলের যত পছন্দের খাবার আছে সবকিছুই নিজ হাতেই তৈরি করতে লাগলেন। পাশে সবকিছু এগিয়ে দিচ্ছেন ইয়াসমিন বেগম। রান্নাঘরে পৌঁছে সে দৃশ্য দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল হুমায়রা। এগোতে নিবে তখনই সহসা পিছন থেকে এসে জড়িয়ে ধরল কেউ। পরপরই কর্ণপাত হলো ইকরার উচ্ছ্বাসিত স্বর, সখী। পরিচিত কণ্ঠ শুনে নিজেকে ধাতস্থ করল হুমায়রা। ঠোঁটে ফুটল মিষ্টি হাসি। উত্তর করল, সখী, কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। মেয়ের কণ্ঠ শুনে তড়িৎ ঘুরে তাকালেন দুই যা। তৎক্ষণাৎ তাদেরকেও গিয়ে জড়িয়ে ধরল ইকরা। পরপর মা বড় মার উদ্দেশ্যে বলল, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আমিও আলহামদুলিল্লাহ ভালো। জামাই বাবা কোথায়? ড্রয়িং রুমে। সাথে সাথেই মেয়েকে ছেড়ে সেদিকে এগিয়ে গেল তারা। ওদিকে মহিলাদের উপস্থিতিতে ড্রয়িং রুমের অন্যদিকে ঘুরে দাঁড়িয়েছিল উমর। যদিও এখান থেকে কাউকেই দেখা যাচ্ছে না, তবুও নিজের নজর সংযত রাখল সে। ইয়াসমিন বেগম এসেই তাকে উদ্দেশ্য করে বলল, আরে এভাবে দাঁড়িয়ে আছো কেন বাবা? শাশুড়ির গলায় সামনে ফিরল উমর। বিনয়ী স্বরে শাশুড়িকে সালাম ঠুকল। জিজ্ঞেস করল, কেমন আছেন আম্মাজান? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো বাবা? সালামের উত্তর নিয়ে বলল ইয়াসমিন বেগম। এই তো আলহামদুলিল্লাহ, হাসি মুখে জবাব দিল উমর।
পরপর একইভাবে নাজমিন বেগমকেও ভালো মন্দ জিজ্ঞেস করলো। ততক্ষণে সেখানে উপস্থিত হলো ইকরা। তাকে দেখতে ইয়াসমিন বেগম তকদা দিয়ে বলল, জামাইকে নিয়ে রুমে যা, বোরকা খুলে রেস্ট কর গিয়ে। যাচ্ছি বলেই উমরের সাথে রুমে চলে গেল ইকরা। সূর্য তখন প্রায় মধ্য গগনে চলে আসছে। বেলা গড়িয়ে বেশ, ঘড়িতে তখন আনুমানিক 11টার কাছাকাছি বাজে। রাস্তা দিয়ে চিন্তিত ভঙ্গিতে হেঁটে চলছে দুজন রমণী। বয়স 20-এর কোঠায় পৌঁছেছে। এরই মধ্যে আরিয়া নামক মেয়েটি বলল, তো এখন কি সিদ্ধান্ত নিলি তুই? উত্তরে শোনা গেল অপর রমণীর নির্লিপ্ত স্বর, কি করব মানে কি? ওই লোককে আমার ছোট থেকেই পছন্দ না। আর সবচেয়ে বড় কথা, ঘরের পাশে ঘর, এত কাছাকাছি বিয়ে করতে যাব নাকি আমি আজও? ছোটবেলায় ওই লোকের সাথে খেলায় কত মারপিট করেছি আমি। কারোর সাথে না পারলে তিনি তখন নিজের মাকে এনে লাগিয়ে দিত। মানে জাস্ট অসহ্য। আমি ছোট থেকেই ওনার মেরুদণ্ডহীন আচরণের জন্য ওনাকে দেখতে পারি না। হ্যাঁ, আম্মু আব্বুর কাছে ওনার এই দিকটা ভালো মনে হলেও আমার কাছে বিরক্ত লাগে। আবার সে নাকি অনুষ্ঠান করে বিয়ে করবে না, মানে সব কিছুই আমার চয়েসের বাইরে। আমি জিনিয়া রহমান, কখনো এই মদন আলভি মির্জাকে বিয়ে করব না। রহমান বাড়ির একমাত্র আদরের মেয়ে জিনিয়া রহমান। অতিরিক্ত আদরে বড় হয়েছে বিদায় রাগ জেদ বড্ড বেশি তার। ভার্সিটির প্রথম বর্ষে পড়াশুনো করে সে। দেখতে অসম্ভব সুন্দরী, এক প্রকার ছেলেদের লাইন লেগে থাকে তার পিছনে। গতকাল রাতে হঠাৎ করেই তাকে জানানো হয় যে পাশের বাড়ির সে অসহ্য আলভি মির্জার সাথেই নাকি তার মা বাবা বিয়ে ঠিক করে রেখেছে। আজকে এই বিদেশ থেকে ফিরছে সে। তারপর কিছুদিনের মধ্যে তার বিয়ে। মাকে সাথে সাথেই না করে দিয়েছে জিনিয়া। তবে ভদ্রমহিলা মানতে নারাজ। বান্ধবীর থেকে সব ঘটনা শুনে বলার মতো কিছুই খুঁজে পাচ্ছে না আরিয়া। সে অসহায় কণ্ঠে বলল, কি বলবো বুঝতে পারছি না। তোর যা ভালো মনে হয় তাই কর, আমি পাশে আছি। দেখছি কি করা যায়। আম্মু না মানলে ভাবছি ওই মদন লোকের সাথেই কথা বলে বিয়েটা ভাঙবো। হ্যাঁ, এটা করলে পারিস। জোহরের সালাত শেষে কিষানের জন্য খাবার হাতে কক্ষে প্রবেশ করলো হুমায়রা। তখন নাজমিন বেগমের রান্না শেষে কিষানের জন্য তার পছন্দের শুকনো মরিচের ভর্তা ও চিংড়ি মাছ রান্না করেছে সে। ইকরার থেকে জেনেছে মাছ মাংস কৃষানের খুব একটা পছন্দ না। এই দুটো জিনিস বেশি পছন্দ করে সে। রান্নার পুরোটা সময় ইকরা হুমায়রার পাশেই ছিল আর বিভিন্ন গল্প করছিল দুই বান্ধবী। মাত্রই একসাথে সালাত আদায় করে নিজের রুমে গিয়েছে ইকরা। দরজায় হুমায়রার অবব্যয় নজরে আসতেই শটান দেহে শুয়ে থেকে উঠে বসলো কৃষান। হাতে থাকা ফোনটা সাইডে রেখে বলল, কাম হিয়ার বাইকো। বাইকো শব্দটা শুনে পূর্বের মতোই ভুরু কুচকালো হুমায়রা। কিষানের নিকট এগোতে এগোতে প্রশ্ন ছুড়ল, বাইকো মানে কি? বাইকো মানে তুই, আর তুই মানেই বাইকো। আরে বাইকো শব্দের অর্থটা কি সেটা তো বলুন। কিছু না। খাবারগুলো একটা সাইডে রাখলো হুমায়রা। কিষানের মুখ থেকে কথাটা বের করতে পারবে না এটুকু বুঝে গেছে সে, তাই আর বৃথা চেষ্টা করছে না। নিন, খেয়ে নিন। নিজের প্রিয় খাবারগুলো সামনে দেখে ঠোঁটে হাসি ফুটল কৃষানের। বলল, খাবার তো ভালোই রেঁধেছিস মনে হচ্ছে, এবার খাওয়ানো শুরু কর। কিষানের কথা বোধহয় পুরোপুরি বিশ্বাস হয়নি হুমায়রার। সে দ্বিধান্বিত চোখে চেয়ে রইল মানুষটার দিক। অমনি ধমকে উঠল কৃষান, কিরে দাঁড়িয়ে আছিস কেন? কি বললাম, খাইয়ে দে। তৎক্ষণাৎ বসে পড়ল মেয়েটা। ব্যস্ত হাতে খাবার মাখিয়ে নিল। পরপর লোকমা ধরল স্বামীর সামনে। কোনরূপ ভনিতাহীন মুখে খাবার পড়ল কৃষান। হুমায়রার দৃষ্টি এলোমেলো। লোকমা নেওয়ার সময় যতবার মানুষটার ঠোঁট তার আঙুল স্পর্শ করছে ততবারই শরীরময় শিহরণ বয়ে যাচ্ছে। বারবার ঢোক গিলে নিজের অস্বস্তি ভাবটা স্বাভাবিকতার আড়ালে লুকিয়ে রাখার চেষ্টা চালালো মেয়েটা। এর মাঝেই কৃষান প্রশ্ন ছুড়ল, তুই খেয়েছিস? না, আপনাকে খাইয়ে গিয়ে খাবো। দরকার নেই, এখানেই খেয়ে নে। চকিত দৃষ্টি নিক্ষেপ করলো মানুষটার দিক। এবার চোখ ইশারা করে তাকে খেতে বলল কৃষান। খানিক সময় নিয়ে মুখে খাবার পড়ল রমণী। ভেতরে কাজ করলো এক অদ্ভুত ভালো লাগা। আজকে আরও একটা স্বপ্ন পূরণ হলো তার। স্বামীর সঙ্গে একই প্লেটে সুন্নিত খাবার খাওয়ার আশা, যা এত তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে ভাবতে পারেনি সে। কিছুদিন আগেও তো তার মুখে খাবারের কথা শুনলেই ধমকাতো কৃষান, আর আজ তার সাথে এমনকি তার হাতের খাবার খাচ্ছে। দুপুর গড়িয়ে বিকেল নেমে আসছে ধরণীতে। তখনই মির্জা নিবাসের লোহার গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করলো একটি চকচকে সাদা প্রাইভেট কার। বাড়ির মূল ফটকের সামনে এসে গাড়িটা থামতেই পেছনের দরজা খুলে বেরিয়ে আসলো সুটবুট পরা এক সুদর্শন যুবক। সামনে নিজের অতি পরিচিত বাড়িখানা দৃশ্যমান হতেই ঠোঁটে হাসি ফুটল যুবকের। হাস্যজল মুখে এক পা এগোতেই কর্ণপাত হলো
জন্মদাত্রী সেই মায়াময় ঈশ্বর আমার আলভি, বাবা আমার। সবেগে সে ছেলেকে জড়িয়ে ধরল নাজমিন বেগম। পরপর ইয়াসমিন বেগমও ছুটে এলেন। দু হাতে মা চাচিকে জড়িয়ে ধরল আলভি। মুচকি হেসে বলল, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো বাবা, তুমি কেমন আছো? আসতে কোনো সমস্যা হয়নি তো? উদ্বিগ্ন স্বরে বললেন ইয়াসমিন বেগম। নাজমিন বেগমের চোখে ততক্ষণে অশ্রুরা ভিড় করেছে। নিজের আদরের ছেলেকে এত বছর পর কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েছেন তিনি। কথাই বলতে পারছে না এক প্রকার। ছেলের কপালে চুমু খেলেন তিনি। আঁচলে চোখ মুছে বললেন, কত বড় হয়ে গেছে আমার বাবাটা। মায়ের আহ্লাদি কথায় বরাবরের মতোই হাসলো আলভি। পিষ্টে বলল, ঘরের বাইরে রেখে কি সব ভালোবাসা দিবে? ঘরে ঢুকতে দিবে না? ছেলের কথায় কান্নার মাঝে হেসে ফেললেন নাজমিন বেগম। পরপর ছেলেকে নিয়ে হাঁটা ধরলেন। ইয়াসমিন বেগম আলভির থেকে লাগেজগুলো নিয়ে ভেতরে ঢুকলো। আলভি একাই ফিরেছে, তাকে আনতে যায়নি কেউ। কৃষাণকে যাওয়ার কথা বলেছিল, তবে সে ঘাটতারা যাননি। সে ঘাটতারা যায়নি। ড্রয়িং রুমে সোফায় বসে আছে আলভি। মাত্রই ফ্রেশ হয়ে মায়ের ডাকাডাকিতে আবারও নিচে আসতে হয়েছে তাকে। ভেবেছিল একটু রেস্ট নিয়ে তারপর নিচে আসবে, তবে নাজমিন বেগম এক কথা, খাওয়ার পর রেস্ট নেওয়া যাবে। তার রুমে থাকা হলো না তার। আলভির পাশে উমর বসে আছে। কৃষাণ ও হুমায়রার ব্যতীত বাদবাকি সবার সাথেই সাক্ষাৎ হয়ে গেছে আলভির। সবার সাথে কথা বলেই রুমে গিয়েছিল সে। তবে কৃষাণ এখনো রুম থেকে বের হয়নি, তাই আলভিও আলাদাভাবে কৃষাণকে খোঁজ করেনি। উমরকে ডেকে এনে তার সাথেই কথাবার্তা বলছে। এর মাঝে বাইরে বেরোনোর উদ্দেশ্যে সেখান দিয়ে যাচ্ছিল কৃষাণ। আশেপাশে কোনো কিছুতেই তোয়াক্কা নেই তার। হাতে থাকা ব্রেসলেটটা ঠিক করতে করতে সামনে এগোচ্ছে সে। তখনই তাকে পেছন থেকে ডেকে উঠল আলভি। কিরে কৃষাণ, কি অবস্থা তোর? কেমন আছিস? পরিচিত মুখে অপরিচিত শব্দ শুনে তীক্ষ্ণ দৃষ্টিতে ফিরে চাইল কৃষাণ। ডান ভুরুখানা উঁচু করে পর্যবেক্ষণ করল নিজের সবচেয়ে অপছন্দের ব্যক্তিকে। তার চাহনির ধরন দেখে বোধহয় মজা পেল আলভি। আর একটু জ্বালানোর আশায় বলে উঠল, ওফ সরি। বখাটে কৃষাণ, কেমন আছিস তুই? তার বরাবর সোজা হয়ে দাঁড়ালো কৃষাণ। খাঁটি অশুদ্ধ ভাষায় জবাব দিল, তোরে কেন কইতে যাইমু? কইলে কত টাকা দিবি? বখাটের দেশ সম্পর্কে কিছু জানতে হলে টাকা দিতে হয়। উমরের সামনে কৃষাণের এমন তেড়ায় উত্তরে কিছুটা থতমত খেয়ে গেল আলভি। তবে তা প্রকাশ না করে উল্টে দীর্ঘশ্বাসে অভিনয় করে বলে উঠল, মানুষ হলি না তুই? মানুষ হলে টাকা দিবি? তোর সাথে আমার মানুষ হওয়া লাগবো না। পৃষ্ঠে বলার মতো শব্দ খুঁজে পেল না আলভি। বরাবরের মতোই কৃষাণের সাথে কথায় আজও হেরে গেল সে। এইদিকে দু ভাইয়ের কথাবার্তায় নীরব দর্শক হয়ে তাকিয়ে রইল উমর। কৃষাণের উত্তর শুনে হতবিহ্বল হয়ে সেদিকে তাকিয়ে রইল। ওসব তোয়াক্কা করল না ছেলেটা। ধূপধাপ পায়ে নিজ গন্তব্যে হাঁটা শুরু করলো। সেদিকে বিরক্তি চোখে চেয়ে রইল আলভি। চলবে, কি বলবো বলো তোমাদেরকে। আগের ভিডিওটা আমার 190টা ভিউ এসছে আর লাইক এসছে মাত্র 3টে। বলো, মানে ইচ্ছে করে না আর এত কষ্ট করে ভিডিওগুলো বা গল্পগুলো দিতে।